যে ইরানের শিয়া বিপ্লব হয়েছে, সেখানে রাজতান্ত্রিক সরকারকে উৎখাত করে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং তেল সম্পদ এখন জনগণ সমর্থিত সরকার নিয়ন্ত্রণ করছে। একটা পরিবারের বা শাহের আর কোনো অবস্থান নেই। সেক্ষেত্রে এই যে ইরানে বিপ্লব হয়েছে, এই বিপ্লব মধ্যপ্রাচ্যের তোমাদের বিভিন্ন দেশে দেশে এরা রপ্তানি করবে এবং এখানে শিয়া সম্প্রদায় যারা আছে তাদের মধ্য দিয়ে তোমাদের ভিতরে ঢুকে যাবে, তোমাদের দেশ দখল করে নেবে, রাজতান্ত্রিক সরকার উৎখাত করে দেবে এবং শিয়া মাযহাবের শাসন কায়েম করবে। ফলে তোমরা সবাই একজোট হও, ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম গড়ে তোলো। সেই পরিকল্পনার আওতায় জিসিসি গঠন করা হয়। এই জিসিসির সদস্য ছিল ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান সবাই। কিন্তু পরবর্তীতে সাদ্দাম হোসেন আমেরিকার গ্রিপের বাইরে চলে গেলে আমেরিকার গুডবুক থেকে ইরাক চলে যায় এবং বাকি দেশগুলো দিয়ে ইরানকে মোকাবেলা করার চেষ্টা করে। কিন্তু ব্যাড লাক, সময়ের ব্যবধানে ইরান তার কূটনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে এই জিসিসির ভেতরে ফাটল ধরিয়ে দেয় এবং কিছু দেশকে প্রথমে নিরপেক্ষ করে ফেলে, যেমন ওমান এবং কুয়েত। এই দুটো দেশ তুলনামূলক সবসময় নিরপেক্ষ ভূমিকায় ছিল। আর দিন যতই যায় ততই ধীরে 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 কাতারের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে ইরান এবং একটা পর্যায়ে কাতার ইরানের সাথে এতই ঘনিষ্ঠ হয়ে যায় যে ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গ্রুপ এগুলোকে ওন করতে শুরু করে কাতার, যেমন হামাস, হিজবুল্লাহ। এই যে বিভিন্ন প্রক্সি সংগঠন, এই সংগঠনগুলোকে বাকি আরব দেশগুলো সন্ত্রাসী সংগঠন মনে করে, যেমনটি মনে করে পশ্চিমারা, আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু কাতার এই সমস্ত সংগঠনকে সন্ত্রাসী সংগঠন মনে করে এবং আরব দেশগুলোর সাথে ঐক্যবদ্ধ অবস্থানে যায় না। এটা নিয়েই কিন্তু 2017 সালের 6 জুন কাতারের উপরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সম্মিলিতভাবে সর্বাত্মক অবরোধ আরোপ করে এবং ইরান চট করে কাতারের পাশে দাঁড়ায়। ওপাশ থেকে তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়। ফলে কাতারের উপর খুব বড় চাপ পড়ে না। এইভাবে জিসিসিকে এখন কার্যত মরা সংগঠনে পরিণত করে ফেলেছে ইরান, বিভিন্ন কায়দায় কূটনৈতিক তৎপরতা এবং রাজনীতির গভীর চালে। সেক্ষেত্রে জিসিসি আমেরিকা গঠন করলেও এই কৌশল কিন্তু চূড়ান্তভাবে ইরানের বিরুদ্ধে আর কাজে লাগলো না। এপাশে যে ইরাক এবং যে সাদ্দাম হোসেনকে দিয়ে ইরানের বিরুদ্ধে আটটি বছরের ভ্রাতৃঘাতী যুদ্ধ করিয়েছিল, এত বড় একটা আগ্রাসন চালিয়েছিল, সেই ইরাক একসময় সৌদি আরব, কুয়েত এই সমস্ত আরব দেশগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু তাই না, আমেরিকার সাথেও চূড়ান্ত শত্রুতা শুরু হয়। কুয়েত সংকটকে কেন্দ্র করে আমেরিকা কিন্তু ইরাককে গ্রিন সিগন্যাল দিয়েছিল যে তুমি কুয়েত দখল করো, আমরা কিছুই বলবো না। যখনই কুয়েত দখল করলো ইরাক, তখনই আমেরিকা বলল ইরাক আগ্রাসন চালিয়েছে, ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাকি আরব দেশগুলোকে ইরাকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করালো। যখন এই ঘটনা ঘটল, তখন 1990-91 সালে যে উপসাগরীয় প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকা বিশাল সোকল্ড গণতান্ত্রিক জোটের একটা নেতৃত্ব দিয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করলো এবং দীর্ঘদিন এই ইরাক বা সাদ্দাম সরকারকে নিষেধাজ্ঞার আওতায় রাখলো, নানান সীমাবদ্ধতা দিল, এত অস্ত্র, সামরিক বাহিনী সমস্ত সব কিছু ধ্বংস করে দিল, দিয়ে হাত পা বেঁধে একেবারে যখন দুর্বল, তখন তার উপর চূড়ান্ত আঘাত এনে 2003 সালে ফাইনাল অভিযান চালিয়ে ইরাকের সাদ্দাম হোসেনকে অত্যন্ত অপমানজনকভাবে আটক করলো, বিচারের নামে প্রহসন করলো এবং তাকে ফাঁসি দিয়ে মারলো। তাতে কি দাঁড়ালো? যে সাদ্দাম হোসেনকে একসময় ইরানের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল, সেই সাদ্দাম হোসেনকে তারা নিজেরাই দুনিয়া থেকে বিদায় করে দিল। যে ইরাককে ইরানের অপোনেন্ট হিসেবে, বিরোধী শক্তি হিসেবে দাঁড় করিয়েছিল, সেই ইরাক এবং ইরানের সাদ্দাম হোসেনের বিদায়ের পর সেই ইরাক এবং ইরানের সীমান্ত একদম সমান হয়ে গেল।
মাঝখানে কোনো সীমারেখা থাকলো না, কোনো সীমান্ত বেড়া আর থাকলো না। এখন ইরান এবং ইরাক এক, তাদের সম্পর্ক এতটাই গভীর যে এখন আমেরিকা মাঝে মাঝে ইরাকের বিরুদ্ধে অভিযোগ করে যে ইরানকে বিভিন্ন রকমের অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছে। ইরান দেখেন কিভাবে কৌশল করলো। এবং সাদ্দামের পতনের সময় যে সমস্ত যুদ্ধ হয়েছে, সেই সময় অনেক বিমান ইরানে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেই বিমান আর কোনোদিন ইরাকে ফিরেও যায়নি, ইরানও ফেরত দেয়নি। ইরান এইভাবে নিয়েছে, আমি শুনেছি যে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ হিসেবে জিনিসগুলো রেখে দিয়েছে। সত্য মিথ্যা পরের গল্প, মূল ব্যাপার ইরাককে নিয়ে আমেরিকা যে কৌশল করেছিল সেই কৌশল একসময় তাদের জন্য বুমেরাং হয় এবং এখন ইরান ইরাক সীমান্ত এক হয়ে গেছে। ইরাক সিরিয়ায় দায়েশের উত্থান, এই যে সন্ত্রাসী সংগঠন ISIS, যেটা এই ISIS-এর উত্থান ঘটিয়ে সিরিয়া এবং ইরাক দখল করে সোকল্ড খেলাফত কায়েম করে মুসলমানদের নামে এই কাজটা করে বেসিক্যালি তারা সিরিয়া এবং ইরাকের দখলদারিত্ব কায়েমে নিতে চেয়েছিল। এটা মূলত আমেরিকা এবং ইসরায়েলের হাতে থাকলে ইরাক এবং সিরিয়ার বর্ডার যখন সমান হয়ে যাচ্ছে, তার মানে তখন ইসরায়েলের আগমন হচ্ছে, ইসরায়েল থেকে সিরিয়া হয়ে ইরাক পুরোটা, অর্থাৎ ইরান সীমান্তে চলে আসবে ইসরায়েল এবং আমেরিকা। এই পরিকল্পনা যখনই করা হয়েছে তখনই ইরান টের পেয়েছে এবং এই ISIS বিরোধী যুদ্ধে নেমেছে এবং সেই যুদ্ধ ইরাক এবং সিরিয়ার মাটিতেই করেছে। ইরান মোটেই দেরি করেনি, কারণ এই দেরি করলে ওইগুলো দখল করে ইরানের ভিতরে ঢুকে যেত, ইরান সীমান্তে সেই লড়াই করতে হতো। অতএব একেবারে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার জন্য ইরাক এবং সিরিয়ায় লড়াই করেছে। অনেকে বলে যেখানে হাজার হাজার বেসামরিক মানুষ মারা হয়েছে, এই বেসামরিক মানুষ তো মেরেছে ওই ISIS-এর লোকজন, কারণ ওটা ছিল ইসরায়েল এবং আমেরিকার প্রজেক্ট। আর সিরিয়ার সরকারের পতন হলে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়ার কোনো জায়গা থাকতো না। আর যেহেতু রাশিয়ার সাথে চিরদিন আসাদ পরিবারের বা সিরিয়া সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, সেই কারণে রাশিয়া সেখানে হেল্প করেছে এবং রাশিয়ার কাছে হেল্প চেয়েছিল বাশার আল আসাদ সরকার, ইরানের কাছেও হেল্প চেয়েছিল, তারা সবাই হেল্প করেছে, কেউ উপযাচক হয়ে যায়নি। প্রয়োজন ছিল এবং ভূকৌশলগত কারণে এই কাজটা করেছে সবাই মিলে। ফলে আমেরিকা এবং ইসরায়েল বা পশ্চিমাদের যে ষড়যন্ত্র, যে কৌশল ছিল, সেই কৌশল কিন্তু ওখানেই বানচাল করে দিয়েছে ইরান। এরপর সে আফগানিস্তানের কাহিনী যদি আমরা বলি, আফগানিস্তানের পুরনো ইতিহাস না বললেও শুধু যদি তালেবানের আমলটার কথা বলি, এই তালেবানের উত্থান ঘটিয়ে আফগানিস্তানে আমেরিকা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যেন সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিটা তালেবানদের প্রতি করলো এবং বিরাট বিরাট আলেম ওলামা দিয়ে সরকার প্রতিষ্ঠা করে দিল, দিয়ে তাদেরকে দিয়েই আবার এমন কিছু কাজ করালো যেখানে আমেরিকা আফগানিস্তানে হামলা চালানোর একটা বৈধ ক্ষেত্র তৈরি করে নিল। এই বৈধ ক্ষেত্র মানে তাদের ভাষায়, আমি বলছি না, তারা এমন এমন কাজ করলো, তালেবানদের দিয়ে কাজ করালো, যাতে তাদের উপর হামলা করলে সবাই, সারা পৃথিবীর মানুষ বলতে পারে হ্যাঁ তালেবানও তো এরকম উগ্রবাদী কিছু কাজ করেছে, এদের ক্ষমতায় থাকা আসলে উচিত না। এই সমস্ত কাজ করায় তাদের ফাঁদে ফেলে আমেরিকা সেখানে হামলা চালালো। হামলা চালিয়ে বেসিক্যালি ইরাকে 2003 সালে আর আফগানিস্তানে 2001 সালে এই দুই দেশে হামলা চালিয়ে দখলদারিত্ব কায়েম করে বেসিক্যালি তারা ইরানের দুই পাশে অবস্থান করে ইরানকে দখল করতে চেয়েছিল এবং ইরানের ভিতরে কিছু কাজ করতে চেয়েছিল। কিন্তু ইরান তো ঠিকই টের পেয়েছে, বুঝতে পেরেছে ব্যাপারটা কি। দুই জায়গায় ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ইরাক থেকেও আমেরিকাকে বহিষ্কার করেছে, ব্যবস্থা করেছে, সেনা প্রত্যাহার করতে বাধ্য করেছে, আবার আফগানিস্তান থেকেও সেই কাজ করেছে। ইরান এখানে পেছনে থেকে খেলেছে, দাবার গুটি চাল দিয়েছে পেছনে থেকে। আমেরিকা বুঝতে পারলেও কিছু করার ছিল না। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সমস্ত দেশের অভ্যন্তরে, ওই সমস্ত দেশের ভেতরে, ওই সমস্ত দেশের মানুষরাই জেগে উঠেছে এবং কখনো কখনো ইরান মধ্যস্থতার ভূমিকা পালন করেছে বা পেছনে থেকে হাই হ্যালো করেছে, সমর্থন দিয়েছে বা কূটনৈতিক বক্তব্য দিয়েছে, তার বেশি কিছু না। কিন্তু যে ইরাক এবং যে আফগানিস্তান দখল করে ইরান দখল করার পরিকল্পনা করেছিল এবং নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চেয়েছিল এবং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেইগুলো বানচাল করে দিয়েছে ইরান। এরপরে
আমেরিকা ইসরায়েল যেহেতু মধ্যপ্রাচ্যে বিভিন্নভাবে এবং বিভিন্ন দেশে তাদের সমর্থিত সরকার প্রতিষ্ঠা করে রেখেছে এবং ইরান বিরোধী তৎপরতা চালায়, সেই জায়গায় ইরান কৌশল নিল কি, আমেরিকা ইসরায়েল এবং অন্যদের উপরে চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জনপদে এক একটা বিপ্লবী সংগঠন বা প্রতিরোধকারী সংগঠন গড়ে তুলল। এবং এই সমস্ত সংগঠন দিনে 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 তারা এতটাই শক্তিশালী হয়ে উঠল, যারা নিজেরাই এখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে এবং আমেরিকা ইসরায়েল দুটো শক্তির ব্যাপারেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই জানেন ইসলামী জিহাদ আন্দোলন, হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন এবং সিরিয়ায় গেরিলা গোষ্ঠী। একই ধরনের গেরিলা গোষ্ঠী তৈরি আছে অলরেডি আফগানিস্তানে, এবং আরব দেশগুলোর ভেতরেও বিভিন্ন রকমের সংগঠন আছে। এখনও অনেক জায়গায় খুব প্রকাশ্য না, কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে বলে আমি ধারণা করি, যতদূর খোঁজ পাই ব্যাপারটা এইরকম। এখন এই সমস্ত জায়গায় আর কারোর কিছু করার নেই। এই সমস্ত প্রক্সি সংগঠনগুলোও এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন তারাই নিজ নিজ দেশের ভেতরে নিজ নিজ সীমান্তে লড়াই করছে। এবং ওয়ান্স আপন এ টাইম এমন একটা সময় আসবে যখন এই সমস্ত সংগঠনই ইসরায়েলের ভেতরে স্থল অভিযান চালাবে। 2023 সালের 7ই অক্টোবর হামাস কিন্তু তারই একটা অংশ হিসেবে অভিযান চালিয়েছিল। এটার একটা প্রাথমিক নমুনা। অতএব আমি মনে করি যে সেই দিন খুব বেশি দূরে নয় যখন ইসরায়েল অবশ্যই অনেক বড় সামরিক শক্তিকে মোকাবেলা করবে। আঞ্চলিক প্রক্সি সংগঠনগুলোর একটা জোটকে মোকাবেলা করতে হবে। কোনো মতেই ইসরায়েল পার পাবে না এখান থেকে। তাহলে আমেরিকা ইরানকে যেখানে খুব বেশি ব্যস্ত রাখার চেষ্টা করেছিল, সেখানে ইরান বিভিন্ন সংগঠন, প্রক্সি সংগঠন তৈরি করে আমেরিকা এবং ইসরায়েল উভয়কেই ব্যস্ত রেখেছে। দেখেন ইরান কিভাবে আমেরিকার পরিকল্পনাগুলোকে বানচাল করে দিচ্ছে একের পর এক। এরপরে হরমুজ প্রণালীর কন্ট্রোল যেহেতু ইরানের হাতে আছে, বা ইরানের পাশের দেশ খুব শক্তিশালী দেশ, আমেরিকা টের পেয়েছে যে এই হরমুজ প্রণালী এক সময় না এক সময় ইরান ঠিকই কন্ট্রোলে নেবে এবং এর গলা টিপে ধরবে। অর্থাৎ বিশ্বের যে জ্বালানির পরিবহন, এই জ্বালানি পরিবহনের গলা চিপে ধরবে, তখন আর কোনো উপায় থাকবে না। তাহলে কি করা, অন্তত পক্ষে বাব আল মানদেব প্রণালীটা অন্তত আমাদের কন্ট্রোলে রাখার চেষ্টা করি। এই বাব আল মানদেব প্রণালী কন্ট্রোলে রাখার চেষ্টার অংশ হিসেবে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সৌদি আরবকে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল। যুদ্ধ 7.5 বছর চলেছে। শুধু একা সৌদি আরব করেনি সেই যুদ্ধ করেছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মিশর, এই সমস্ত দেশ সবাই আমেরিকার একেবারে পুতুল হিসেবে কাজ করেছে। একটা পর্যায়ে কাতার এই যুদ্ধ থেকে রণভঙ্গতেই চলে আসে ইরানের প্রভাবে। ইয়েমেন সেখানে একা একা মোকাবেলা করেছে, ইরান কিছু কিছু সমর্থন দিয়েছে বলে আমরা বুঝতে পারি। আর এই দেশগুলো যুদ্ধ করলেও বেসিক্যালি এর পেছনে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন সবাই ছিল। তাহলে ইরাকে ইরান যেভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছিল, ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। সেই সময় যুদ্ধের নাম দেওয়া হয়েছিল শিয়া সুন্নির দ্বন্দ্ব, কিন্তু বেসিক্যালি এই বিষয়টা ভুল প্রমাণ করে ইরান বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠা করেছে এটা গরিবের বিরুদ্ধে, মজলুমের বিরুদ্ধে সৌদি আরবকে দিয়ে ইসরায়েল এবং আমেরিকা আগ্রাসন চালিয়েছে। এইভাবে দেখা হয়েছে বিষয়টা। এবং একসময় যে চীন, রাশিয়ার মতো প্রভাবশালী দেশ, গুরুত্বপূর্ণ দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সামিল হতো, নিষেধাজ্ঞায় যোগ দিত, সেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী দুটো দেশ, দুই পরাশক্তি, তাদের সাথে ইরান কূটনৈতিক সম্পর্ক করে এখন চূড়ান্তভাবে 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি করেছে। এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইরানের স্বার্থের সাথে রাশিয়া এবং চীনের স্বার্থ কিভাবে যুক্ত হয়ে গেছে। এখন ইরানকে মাইনাস করে রাশিয়া নিজের ভূ রাজনীতির কোনো কৌশল চিন্তা করতে পারে না। তেমনিভাবে ইরানকে মাইনাস করে চীন আঞ্চলিক বা বৈশ্বিক ভূ রাজনীতির কোনো কৌশল চীন চিন্তা করতে পারে না। চীন এবং রাশিয়ার স্বার্থ ইরানের সাথে এতটাই জড়িত যে
চীন এবং রাশিয়ার স্বার্থেই ইরানকে এখন সমর্থন দিতে হচ্ছে এবং এখন ইরানকে টিকিয়ে রাখার ব্যবস্থা করতে হচ্ছে। ইরানের কৌশলগুলো দেখেন। নট অনলি দ্যাট, ইরান এমন ডিপ্লোম্যাটিক খেলা খেললো, 2015 সালে 6 জাতি গোষ্ঠীর সাথে চুক্তি করলো এবং সেই চুক্তি জাতিসংঘ অনুমোদন দিল এবং সারা বিশ্বে দেখালো যে আমরা পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথেই রেখেছি, কোথাও যায়নি। এতদিন যা করা হয়েছে আমাদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে এবং তার জন্য তার বিরুদ্ধে যে সমস্ত নিষেধাজ্ঞা, যে সমস্ত অন্যায় পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো আস্তে আস্তে কমানো হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প এসে সেই চুক্তি লঙ্ঘন করলেন, ভেঙে ফেলেন। সারা বিশ্বে প্রমাণ হলো আমেরিকা কূটনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করে না, চুক্তি রক্ষা করে না, লঙ্ঘন করে, প্রমাণ হয়ে গেল। তখন আমেরিকা এবং ইউরোপের মধ্যে প্রথম ভাঙন হলো। আমেরিকা যদিও এই চুক্তিতে চলে গেল, কিন্তু এই চুক্তিতে থেকে গেল ইউরোপীয় দেশগুলো, রাশিয়া এবং চীন তো বটেই। প্রথম কোনো একটা ইস্যুতে আমেরিকা এবং ইউরোপ দ্বিধা বিভক্ত হলো। এটা ইরান করতে পারলো। যে যুদ্ধটা চলল গত 40 দিন, তাতে ইউরোপ বা নেটো জোটের কোনো একটা দেশ আমেরিকার পাশে দাঁড়ায়নি। বিশ্ব রাজনীতি, বিশ্ব সমরনীতি, বিশ্ব কূটনীতি এবং ভূ রাজনীতির দাবা খেলায় এখানে ইরানের কাছে আমেরিকা প্রচণ্ডভাবে হেরে গেছে। তার একদম আত্মার হরিহর, তার একদম ঘনিষ্ঠ মিত্ররা এখন তার সাথে নেই। শুধু সাথেই নেই না, রীতিমতো তারা আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এবং ইসরায়েলকে এখন একঘরে করতে, বয়কট করতে উঠে পড়ে লেগেছে। এইভাবে ইরান আমেরিকার সাথে ইসরায়েলের যে কূটকৌশল তার এগেনস্টে কাজ করে আজকের বিশ্বে টিকে আছে এবং এইভাবে ইরান তাদের সমস্ত পরিকল্পনা বানচাল করে দিয়ে এই অবস্থায় আছে। হ্যাঁ, আমরা বা আপনারা যদি বলেন, আমরা সাদা চোখে যদি দেখি, ইরানের ক্ষতি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা নেই, অনেক সেনা কর্মকর্তা মারা গেছে, বিজ্ঞানী মারা গেছে, বহু কিছু। কিন্তু এটাও তো ঠিক যে বড় কিছু অর্জন করতে গেলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে এবং যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মানুষ আজ জীবন দিয়েছে, তারা শহীদের মর্যাদা পেয়েছে, হয়তোবা তারা তো এর জন্য প্রস্তুত ছিল এবং তারা জানতেন যে আমাদের এই স্যাক্রিফাইস, আমাদের পক্ষ থেকে এই ত্যাগ, আমাদের এই পক্ষ থেকে যদি এই তিতিক্ষা না থাকে, তাহলে আমরা গ্রেটার কিছু অ্যাচিভ করতে পারবো না, অর্জন করতে পারবো না। ফলে তারা ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত ছিল এবং এই ত্যাগকে ইরান পরাজয় মনে করে না, এই ত্যাগকে তাদের শোকের কারণ মনে করে, কিন্তু এই ত্যাগকে বড় কিছু অর্জনের কথা মনে করে। আজকে যখন চূড়ান্ত সমঝোতার ব্যাপারে আলোচনা হচ্ছে, সারা বিশ্বে মিডিয়া অনেক বেশি সরব, তখন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবা বলেছেন, আজকে আমেরিকা যে ছাড় দিচ্ছে আমাদেরকে, এই ছাড় কোনো কূটনৈতিক আলোচনায় তারা দেয়নি, এটা আমাদের ক্ষেপণাস্ত্রের কারণে দিচ্ছে। তারা আমাদের যে বক্তব্য তারা আলোচনার টেবিলে বুঝতে পারেনি, সেই বক্তব্য তারা যুদ্ধের ময়দানে এই ক্ষেপণাস্ত্রের কারণে বুঝতে পেরেছে। ফলে আমাদের সামরিক শক্তি খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, এখানে আপোষ করার সুযোগ নেই। চূড়ান্তভাবে যদি বলি তাহলে বলতে হবে ইরানের দূরদর্শী নেতৃত্ব, আপোষহীন কৌশল, আপোষহীন নীতি, অসম্ভব রকমের বিউটিফুল ডিপ্লোমেসির কারণে এবং তাদের যে সততার পথে চলা, এই চলার কারণে আমি মনে করি তারা গায়েবী মদদও সাথে পেয়েছে। সব কিছু মিলে আজকের ইরান, আজকের এই শক্তিশালী ইরান যাকে আমরা দেখছি শক্তভাবে টিকে আছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। সবশেষে আপনাদের কাছে জানতে চাই, আজকের যে আলোচনা করলাম তাতে কি মনে হয় আপনাদের? ইরানের টিকে থাকার পিছনে আমি যে কথাগুলো বললাম, এগুলো কি যথেষ্ট নাকি আরও কিছু আছে? আপনাদের কোনো মতামত, বিশ্লেষণ যদি থাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমি আশা করছি আজকের এই ভিডিওর কারণে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি বেড়ে যাবে। এই রকম অনেক আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। আপনারা সবাই সঙ্গেই থাকুন এবং টক উইথ সিরাজের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।